রাত তখন প্রায় ৩টা। আমি ডায়েরিটা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার কানের একদম পাশে কেউ ফিসফিস করে বলল, পড়ো, শেষ পর্যন্ত পড়ো। আমি চমকে উঠে চারপাশে তাকালাম। রুমে কেউ নেই, কিন্তু দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। আমি ভয় নিয়ে জানলার দিকে তাকালাম, আর যা দেখলাম, জানলার বাইরে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু ওর মাথাটা অস্বাভাবিকভাবে কাত হয়ে চোখ দুটো অন্ধকারের মধ্যেও যেন জ্বলছে। ওটা আমার দিকেই তাকিয়েছিল। এরপর যা ঘটেছিল সেটা আমি আজও ভুলতে পারি না। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি তাফি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরও একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আপনারা, এবং আপনাদের ভালো লাগবে। যারা শুনছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। তাহলে আপনারা সমস্ত নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে। কথা না বাড়িয়ে আমরা ঘটনায় যাই, চলুন। ঘটনাটা যেভাবে লেখা আছে আমি হুবহু সেভাবেই পড়ে শুনছি। আসসালামু আলাইকুম তাফিম ভাই। আমি আমার নামটা প্রকাশ করতে চাচ্ছি না, আপনি আমাকে রাহাত নামে বলতে পারেন। আমি ঢাকার পাশের একটা এলাকায় থাকি। আজকে আমি যে ঘটনাটা আপনাকে শেয়ার করব, এটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এমন কিছু যা আমি আজও পুরোপুরি ভুলতে পারি নাই। ঘটনাটা শুরু হয় প্রায় 2 বছর আগে। আমার ছোট চাচা, নাম ছিল সাইফুল ইসলাম। উনি একটু একা টাইপের মানুষ ছিলেন। গ্রামের বাড়িতে একটা পুরনো টিনের ঘরে থাকতেন। খুব বেশি মানুষের সাথে মিশতেন না। আমরা ভাবতাম উনি হয়তো স্বভাবগতভাবেই একটু চুপচাপ। কিন্তু একদিন আমি গ্রামে গেলে চাচার ঘরে ঢুকে একটা অদ্ভুত জিনিস দেখতে পাই। একটা পুরনো কালো কভার দেওয়া ডায়েরি। ডায়েরিটার উপর ধুলো জমে ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ডায়েরিটার উপর হাত রাখতেই আমার শরীর ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল যেন কেউ আমার হাত ধরে আছে। আমি ভয় পেয়ে হাত সরিয়ে নেই, কিন্তু কৌতূহল তো থেকেই যায়। সেই রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আবার চাচার ঘরে ঢুকি। ডায়েরিটা নিয়ে আসি আমার রুমে। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় লেখা ছিল, যদি তুমি এটা পড়ো তাহলে বুঝে নিও, ও তোমাকে দেখে ফেলেছে। আমার বুক ধড়ফড় করতে শুরু করল। ভাবলাম চাচা হয়তো মজা করে লিখছে, কিন্তু পরের পাতাগুলো পড়তে গিয়ে আমার পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। চাচা লিখেছে, প্রথম দিন ওকে দেখি রাত 3টার সময়। জানলার বাইরে দাঁড়িয়েছিল, চোখ দুটো লাল, আর মুখে একটা বিকৃত হাসি। আমি একটু থেমে গেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘুরে দেখি কেউ নেই। আমি আবার পড়া শুরু করি। ও নিজেকে মানুষ হিসেবে দেখাতে পারে, কিন্তু ও মানুষ না। ও আমার সাথে কথা বলে, আমার নাম ধরে ডাকে, কিন্তু ওর গলার আওয়াজ মানুষের মতো না। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। হঠাৎ করে আমার রুমের দরজাটা কট করে শব্দ করে নিজে থেকেই একটু খুলে গেল। আমি ভয়ে জমে গেলাম। বাতাসও ছিল না। আমি ধীরে ধীরে উঠে দরজাটা বন্ধ করি, তারপর আবার বসে পড়ি। ডায়েরির পরের পাতায় লেখা, আজও বলেছে আমি যদি ওর কথা না শুনি তাহলে ও আমার শরীর নিয়ে নেবে। এটা পড়ে আমার হাত কাঁপতে শুরু করে। আমি ডায়েরিটা বন্ধ করে রাখতে যাচ্ছিলাম, ঠিক তখনই আমার কানে খুব আস্তে একটা ফিস ফিস শব্দ শুনি। পড়ো, শেষ পর্যন্ত পড়ো। আমি চমকে উঠি। রুমে কেউ নেই, কিন্তু শব্দটা স্পষ্ট শুনেছি। আমি আবার ডায়েরি খুলে পড়তে থাকি। আজ আমি বুঝলাম, ও শুধু আমার সাথে না, ও আমার চারপাশে সব সময় থাকে, এমনকি আমি ঘুমানোর সময়ও। এই জায়গায় এসে আমি আর নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমি ডায়েরিটা বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু ঘুম আসে না। রাত প্রায় 3টা। ঠিক তখনই জানলার দিকে তাকিয়ে দেখি কেউ দাঁড়িয়ে আছে। অন্ধকারে স্পষ্ট বোঝা যায় না, কিন্তু একটা ছায়া, মানুষের মতো, কিন্তু মাথাটা একটু কাত হয়ে আছে। আমি চোখ বন্ধ করে ফেলি। কিছুক্ষণ পর আবার তাকাই।
কেউ নেই। পরদিন সকালে আমি চাচাকে জিজ্ঞেস করি, চাচা, এই ডায়েরিটা কি? চাচা হঠাৎ খুব ভয় পেয়ে যায়, আমার হাত থেকে ডায়েরিটা নিয়ে নেয়, তারপর বলে, এইটা আর কখনো খুলবি না, এটা অভিশপ্ত। আমি জোর করে জানতে চাইলে উনি কিছু বলেনি, কিন্তু সেদিন থেকেই চাচার আচরণ আরও অদ্ভুত হয়ে যায়। রাতে ঘুমাতো না, একা একা কথা বলতো, মাঝে মাঝে হাসত। একদিন রাতে আমি আবার ওর ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ শুনি দুইটা গলার শব্দ, একটা চাচার, আরেকটা খুব ভয়ঙ্কর ভারী গলা। তুই আমাকে ছাড়তে পারবি না। আমি ভয় পেয়ে দরজার ফাঁক দিয়ে তাকাই। যা দেখলাম সেটা আমি আজও ভুলতে পারি না। চাচা মাটিতে বসে আছে, আর তার সামনে একটা ছায়া দাঁড়িয়ে। ছায়াটা ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে, চোখ দুটো জ্বলছে। আমি দৌড়ে পালিয়ে যাই। পরদিন সকালে চাচা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার কিছুই বুঝতে পারছিল না। শেষে আমরা একজন হুজুর ডাকি। হুজুর এসে প্রথমেই বলেন, এই বাড়িতে কিছু আছে, খুব পুরনো কিছু। তারপর তিনি চাচার রুমে গিয়ে ডায়েরিটা দেখতে চান। ডায়েরিটা খুলে তিনি কিছু পড়েন, আর হঠাৎ করে মুখ বদলে যায়। তিনি বলেন, এটা কোনো সাধারণ জিন না, এটা করিন টাইপের, বহুদিন ধরে মানুষের সাথে লেগে থাকে। তারপর তিনি রুকিয়া শুরু করেন। ঠিক তখনই চাচা চিৎকার দিয়ে ওঠে, কিন্তু সেই গলা চাচার ছিল না, গলা ছিল ভারী অন্য কারো। এই শরীর আমার, আমি ছাড়ব না। আমরা সবাই কাঁপছিলাম। হুজুর কুরআনের আয়াত পড়তে থাকেন। রুমের ভেতর জিনিসপত্র নিজে নিজে নড়তে শুরু করে, দরজা বন্ধ হয়ে যায়, বাতি নিভে যায়। চাচা মাটিতে ছটফট করতে থাকে। হুজুর জোরে জোরে আয়াত পড়তে থাকেন। হঠাৎ করে একটা তীব্র চিৎকার, তারপর সব চুপ। চাচা অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফেরে, উনি কিছুই মনে করতে পারে না। ডায়েরিটা হুজুর নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেন। তিনি বলেন, এটা থাকলে আবার ফিরে আসবে। এরপর থেকে চাচা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। কিন্তু ঘটনা এখানেই শেষ না। আমি শহরে ফিরে আসার পর একদিন রাতে হঠাৎ আমার বুকের উপর চাপ অনুভব করি। চোখ খুলে দেখি আমি নড়তে পারছি না, আর আমার কানের কাছে কেউ ফিসফিস করে বলছে, ডায়েরিটা তুমি শেষ করো নাই। আমি আতঙ্কে কালেমা পড়তে থাকি। কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যায়। এরপর থেকে আমি কখনো সেই ডায়েরির কথা ভাবি না, কিন্তু আজও মাঝে মাঝে রাতে আমি সেই একই ফিসফিস শব্দ শুনি। আমি এখনো আছি। যদি আপনার বা আপনার পরিচিত কারো জীবনে এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। আমাদের ইমেলে হয়তো পরবর্তী ভিডিওটা হবে আপনার গল্প নিয়ে। চলুন এবার দ্বিতীয় মেইলের ঘটনাটা পড়ে শোনাই। ঢাকার এক নির্জন পুরনো এলাকায় একটা বাড়ি ছিল, যেটা দিনের বেলা সাধারণ মনে হলেও রাত নামলেই যেন তার চেহারা বদলে যেত। রাস্তার বাতিগুলো ঠিকমতো জ্বলত না, আর আশেপাশের মানুষজন সন্ধ্যার পর ওই রাস্তা এড়িয়ে চলত। কারণ সবাই জানত ওই বাড়িটা শুধু একটা বাড়ি না, ওখানে কিছু একটা আছে যা মানুষ না। বছরের পর বছর ধরে ওই বাড়িতে কেউ বেশি দিন টিকতে পারেনি। কেউ বলতো রাতে ফিসফিসের শব্দ শোনা যায়, কেউ বলতো জানলার পাশে দাঁড়িয়ে থাকে অচেনা ছায়া। কিন্তু সবচেয়ে বেশি ভয়ঙ্কর গল্পটা ছিল ওই বাড়ির একটা নির্দিষ্ট রুম নিয়ে। একটা আয়না, যেটা নাকি স্বাভাবিক আয়না না। এই বাড়িতেই একদিন এসে উঠল নাফিস। ঢাকায় নতুন চাকরি পেয়েছে, বাজেট কম, তাই সস্তা ভাড়ার এই বাড়িটাই তার কাছে ভালো মনে হলো। বাড়িওয়ালা তাকে রুম দেখানোর সময় একবার বলেছিলেন, একটা কথা, ওই আয়নাটার সামনে বেশি সময় দাঁড়াইও না। নাফিস হেসে বলেছিল, আয়না আবার কি করবে? বাড়িওয়ালা আর কিছু বলেননি, কিন্তু তার চোখের ভেতরের ভয়টা লুকানো ছিল না। প্রথম দিন থেকেই নাফিস লক্ষ্য করল রুমটা অস্বাভাবিক ঠান্ডা। ফ্যান বন্ধ থাকলেও যেন বাতাস বইছে, আর সেই আয়নাটা যেন অন্ধকারেও তাকিয়ে থাকে তার দিকে।
প্রথম 2 রাত কিছু হয়নি, কিন্তু তৃতীয় রাত সবকিছু বদলে দিল। রাত 3টা। নাফিস হঠাৎ ঘুম ভেঙে উঠে বসল, কারণ সে শুনল কেউ তার নাম ধরে ডাকছে। নাফিস। গলাটা ছিল শুকনো, ঠান্ডা, যেন অনেক দূর থেকে আসছে, আবার খুব কাছে থেকেও। সে ধীরে ধীরে আয়নার দিকে তাকালো, আর তখনই তার শরীর জমে গেল। আয়নার ভেতরে সে একা ছিল না। তার পিছনে দাঁড়িয়ে ছিল একটা ছায়া, লম্বা, অস্বাভাবিক, চোখ দুটো অন্ধকারের মধ্যেও জ্বলছে। সে পিছনে তাকালো, কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটা তার একদম পেছনে এসে দাঁড়িয়েছে। এরপর থেকে প্রতি রাতেই ঘটনা বাড়তে লাগল। কখনো আয়নার ভেতরে সে হাসছে, যখন বাস্তবে সে হাসছে না। কখনো আয়নার ভেতরের রিফ্লেকশন আগে নড়ছে, বাস্তবের আগে। এক রাতে সে স্পষ্ট দেখল, আয়নার ভেতরে নাফিস তার দিকে তাকিয়ে বলছে, তুই এখানে কেন আসছিস? এটা দেখে সে পুরো ভেঙে পড়ে। পরদিন সে বাড়িওয়ালার কাছে সব খুলে বলে। এবার বাড়িওয়ালা আর চুপ থাকলেন না। তিনি বললেন, এই বাড়িতে আগে এক মহিলা থাকত, নাম ছিল সাবিহা। সে কালো জাদু করত, আয়নার মাধ্যমে জিন ডাকার চেষ্টা করত। এক রাতে সে সফল হয়, কিন্তু যেটা আসে সেটা আর যায় না। তারপর থেকেই এই আয়নাটা অভিশপ্ত। নাফিস ভয় পেয়ে গেল। সে ঠিক করল আর এক মুহূর্ত এখানে থাকবে না। কিন্তু সেদিন রাতেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে যখন ব্যাগ গুছাচ্ছিল, হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো। কালো, লম্বা আঙুল ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। নাফিস দৌড় দিল, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘর অন্ধকার হয়ে গেল। আর সেই গলা, তুই পালাতে পারবি না। এরপর নাফিস চিৎকার করল, আর সব নিস্তব্ধ হয়ে গেল। পরদিন সকালে বাড়িওয়ালা দরজা ভেঙে ঢুকে দেখে নাফিস মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। কিন্তু সে বেঁচে আছে, তবে তার চোখে এক অদ্ভুত শূন্যতা, যেন কিছু একটা তার ভিতরে ঢুকে গেছে। বাড়িওয়ালা বুঝলেন, এবার দেরি করলে সর্বনাশ হবে। তিনি কাছের এক অভিজ্ঞ হুজুরকে ডাকলেন। হুজুর এসে প্রথমেই আয়নার সামনে দাঁড়িয়ে চুপ করে থাকলেন কিছুক্ষণ। তারপর বললেন, এখানে একটা জিন বাধা আছে কালো জাদুর মাধ্যমে। এটা আয়নার ভিতরে বন্দী না, বরং আয়নাটাই এর দরজা। তিনি কোরআনের আয়াত পড়া শুরু করলেন। ঘরের বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। ফ্যান নিজে নিজে ঘুরতে লাগল। আয়নার ভেতরে ছায়াটা স্পষ্ট হয়ে উঠল, আর ভেতর থেকে চিৎকার, একটা ভয়ঙ্কর অমানুষিক শব্দ। হুজুর জোরে জোরে দোয়া পড়তে লাগলেন। আয়নার কাঁচে ফাটল ধরতে শুরু করল। হঠাৎ একটা বিকট শব্দে আয়নাটা ভেঙে গেল। ঘর একদম নিস্তব্ধ, সব কিছু থেমে গেল। নাফিস ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠল। সে আর কখনো ওই বাড়িতে ফিরে যায়নি। বাড়িটা পরে ভেঙে ফেলা হয়, তারপর সব কিছু ঠিক হয়ে যায়। তৃতীয় মেইলের ঘটনাটি পড়া হচ্ছে, যা পাঠিয়েছেন তামিম নামের এক ভাই। ঘটনাটি যেমন লেখা আছে হুবহু পড়ে শোনাচ্ছি। তাফিম ভাই, ঘটনাটি আমার খুব কাছের এক বড় ভাই সাইদের জীবনের। সাইদ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, শান্ত, বাস্তববাদী মানুষ, যে ভূত প্রেত বা অলৌকিক কিছুর উপর কখনো বিশ্বাস করত না। 2021 সালের মাঝামাঝি সময় তাকে একটি সরকারি প্রজেক্টের কাজে পাঠানো হয় সুন্দরবনের কাছাকাছি এক প্রত্যন্ত গ্রামে। গ্রামের নাম কালিয়াচক। জায়গাটা এতটাই গহীন, যেখানে মোবাইলের নেটওয়ার্ক তো দূরের কথা, বিদ্যুতের আলো ঠিকমতো পৌঁছায় না। সাইদ যখন সেখানে পৌঁছায়, তখন রাত প্রায় 10টা। চারপাশ অন্ধকার, শুধু দূরে জঙ্গলের ভেতর থেকে অদ্ভুত সব শব্দ আসছে। মনে হচ্ছিল জায়গাটা যেন জীবিত, কিন্তু মানুষের জন্য না। তার থাকার ব্যবস্থা করা হয়েছিল এক পুরনো ডাকবাংলোতে। ব্রিটিশ আমলের তৈরি সেই দালান, যেটা বাইরে থেকে দেখলেই বোঝা যায় এটা শুধু একটা বাড়ি না, এটা ইতিহাসের চেয়েও বেশি কিছু লুকিয়ে রেখেছে। চুনকাম খসে পড়া দেয়াল,
লোনা ধরা ইটের গন্ধ, চারপাশে ঘন জঙ্গল, সব মিলিয়ে এক অস্বাভাবিক নীরবতা যা কানে লাগে। প্রথম রাত। সাঈদ ক্লান্ত ছিল, তাই বেশি কিছু না ভেবেই বিছানায় শুয়ে পড়ল। ঘড়িতে তখন রাত 12টা। চারপাশ একদম নিঝুম, শুধু ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে তক্ষকের শব্দ। হঠাৎ সে অনুভব করল তার খাটের নিচে কেউ নড়াচড়া করছে। ধীরে, ভারী শ্বাসের শব্দ, যেন কেউ খুব কষ্টে বেঁচে আছে। সাঈদ প্রথমে স্থির হয়ে গেল, তারপর ধীরে ধীরে টর্চটা হাতে নিল আর খাটের নিচে আলো ফেলল। কিছুই নেই, একদম ফাঁকা। সে নিজেকে বুঝালো মনের ভুল। কিন্তু ঠিক 10 মিনিট পর সে আবার শুনতে পেল চপ চপ চপ, ভেজা পায়ে হাঁটার শব্দ। এইবার শব্দটা খাটের নিচ থেকে না, ঘরের এক কোণা থেকে আসছে। ধীরে ধীরে সেই শব্দটা তার বিছানার দিকে এগিয়ে আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, মেঝেতে কোনো পায়ের ছাপ নেই। সাঈদের কপালে তখন ঘাম জমে গেছে, তার বুক ধরফর করছে, কিন্তু সে নড়তে পারছে না। হঠাৎ শব্দটা থেমে গেল, একদম নিস্তব্ধতা। পরদিন সকাল, সাঈদ নিজেকে সামলে নিয়ে গ্রামের বাজারে গেল। একটা ছোট চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। সে লক্ষ্য করল গ্রামের মানুষ তাকে অদ্ভুতভাবে দেখছে, যেন তারা অবাক সে এখনো বেঁচে আছে দেখে। সাঈদ পাশে বসা এক বৃদ্ধকে জিজ্ঞেস করল, চাচা, ওই ডাক বাংলোতে কি কোনো সমস্যা আছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে ধীরে বললেন, বাবা, রাতে আয়নায় তাকাইও না। যা দেখার সব ওখানেই দেখা যায়। সেই কথাটা সাঈদের মাথায় ঘুরতে থাকল। সে ঠিক করল আজ রাতেই সে সব বুঝে নিবে। রাত গভীর হল, চারপাশ আবার সেই অস্বাভাবিক নীরবতা। সাঈদ ধীরে ধীরে বাথরুমে গেল আর আয়নার সামনে দাঁড়াল। কিছুক্ষণ কিছুই হলো না। তারপর আয়নার ওপর হালকা বাষ্প জমতে শুরু করল। যদিও সেখানে কোনো গরম পানি ছিল না, ধীরে ধীরে সেই বাষ্পের উপর ফুটে উঠল একটা হাতের ছাপ, একদম তাজা, যেন কেউ ভেতর থেকে ছুঁয়েছে। সাঈদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে আয়নার দিকে তাকিয়ে রইল, আর তখনই সে দেখল তার নিজের রিফ্লেকশনের পিছনে দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। মুখ নেই, চোখের জায়গায় দুইটা গভীর গর্ত, যেখান থেকে লাল আলো বের হচ্ছে। সাঈদ চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। তার শরীর ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, যেন কেউ তাকে ধরে রেখেছে। পরদিন সকাল, সাঈদ জ্বরে পড়ে গেল। তার শরীর দুর্বল, চোখে ভয়। সে বুঝতে পারল এটা সাধারণ কিছু না। সে স্থানীয় এক তান্ত্রিকের কাছে গেল। সব কথা শুনে তান্ত্রিক বলল, ওই জায়গা অভিশপ্ত। অনেক বছর আগে ওই বাংলোর কেয়ারটেকারকে তার পরিবার সহ হত্যা করা হয়। তাদের লাশ কুয়ো ফেলে দেওয়া হয়েছিল। তাদের আত্মা এখনো মুক্তি পায়নি। সাঈদ সিদ্ধান্ত নিল সে পালাবে না, সে এই রহস্যের শেষ দেখবে। গ্রামবাসীদের নিয়ে সে সেই পুরনো কুয়ো খনন শুরু করল। অনেক কষ্টে মাটির নিচ থেকে বের হলো হাড়গোড় আর একটা পুরনো রূপোর চেন। তান্ত্রিকের নির্দেশে সেগুলো ধর্মীয় নিয়মে দাফন করা হলো। দাফনের সময় হঠাৎ ঠান্ডা বাতাস বইল, চারপাশ কেঁপে উঠল, যেন কেউ মুক্তি পেল। সেই রাত সাঈদ প্রথমবারের মতো শান্তিতে ঘুমালো। কোনো শব্দ নেই, কোনো ছায়া নেই। সকালে উঠে সে দেখল ডাক বাংলোটা আর আগের মতো নেই। গুমুট ভাবটা চলে গেছে, জানলা দিয়ে আলো ঢুকছে, সবকিছু স্বাভাবিক। সাঈদ কাজ শেষ করে যখন ফিরে আসে, তার মনে একটাই কথা ছিল, সব আত্মা ভয় দেখাতে চায় না। কিছু আত্মা শুধু অপেক্ষা করে, একটু বিচার, একটু মুক্তির জন্য। কিছু রহস্য ভয়ঙ্কর হয়, কিন্তু সেগুলো শেষেও লুকিয়ে থাকে শান্তি।
যারা এই ভৌতিক যাত্রায় এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। যদি এই অভিজ্ঞতা আপনার ভালো লেগে থাকে, তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আপনার প্রিয় চ্যানেল ভূত এফএম ডার্ক। আরও এমন রহস্যময় ও শিহরণ জাগানো গল্প শুনতে আমাদের সাথেই থাকুন, কারণ পরের গল্পটা হতে পারে আপনার কল্পনারও বাইরে।